হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পাল রাজা গোপাল সম্পর্কে। ঠিক আছে, বা গোপাল কে ছিলেন তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ পুরো সেমিস্টারের জন্য লাইভ ক্লাসেস এবং হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে পাল রাজা গোপাল সম্পর্কে। ঠিক আছে, তো দেখো গোপাল সম্পর্কে প্রথমতম বলা যায় যে গোপাল ছিলেন গোপাল ছিলেন পূর্ব ভারতের পাল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো গুপ্ত যুগ ও হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলায় যে চরম অরাজনৈতিক বা বলা যায় যে রাজনৈতিক অরাজকতা দেখা দেয় তাকে মাৎস্যনায়ের যুগ বলা হয়, এবং এই অরাজক পরিস্থিতির অবসান ঘটানোর জন্যই গোপালকে বাংলার সামন্ত ও জনগণের সম্মতিতে কি করা হয়, রাজা নির্বাচন করা হয়। তো দেখো এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগের অবসানের পরবর্তীকালে রাজা হর্ষবর্ধন কি করেছিলেন, ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো রাজা হর্ষবর্ধনের মৃত্যু ঘটলে সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিভিন্ন হচ্ছে যে বা বলা যায় যে তখন কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থাই ছিল না। ঠিক আছে, তো এই যে রাজনৈতিক অরাজকতা দেখা যায় এই সময়কালে হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে, তো এই অরাজকতার অবসানের জন্য বাংলার সামন্ত ও জনগণ নিজেদের সম্মতিতে একজন সামন্ত যার নাম ছিল কি গোপাল, তাকে কি করেন, নির্বাচন করেন কি হিসেবে, রাজা হিসেবে। তো তিনি এই নির্বাচনের মাধ্যমে যেহেতু রাজা হয়ে যান, ঠিক তেমনি বাংলায় কিন্তু পাল বংশেরও সূচনা হয়ে যায়। ঠিক আছে, তো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা, তার হাত ধরে বাংলায় পাল বংশ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, যে রাজবংশ কয়েক শত বছর ধরে শাসন করে বাংলাকে রাজনৈতিক, অর্থনৈতিক, তারপর সাংস্কৃতিক, বিভিন্ন দিক থেকে কি করেছিল, উন্নতি করেছিল। সুতরাং বলা যায় যে গোপাল ছিল কি এই যে মাৎস্যনায়ের যুগ অর্থাৎ অরাজক পরিস্থিতি, হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে এই অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়ে বা মাৎস্যনায়ী যুগের অবসান ঘটিয়ে কি করেছিল, বাংলায় পাল বংশের সূচনা করেছিল। ঠিক আছে, তারপরে দেখো তার সিংহাসন আরোহণ ও শাসনকাল সম্পর্কে বলা হয়েছিল যে গোপাল আনুষ্ঠানিক 750 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিল। ঠিক আছে, তো বলা যায় যে এই যে মাৎস্যনায়ের যুগ তা 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য ছিল, এবং 750 খ্রিস্টাব্দে গোপালের উত্থানের মাধ্যমে এই মাৎস্যনায়ী যুগের কি হয়েছিল, অবসান হয়েছিল। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে প্রায় 770 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কি করেছিলেন, শাসন করেছিলেন। ঠিক আছে, 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। এছাড়া বলা হয়েছে যে তিনি ভারতের ইতিহাসে বিরল শাসকদের একজন, যিনি বংশগত উত্তরাধিকারী নয় বরং জনগণের সমর্থনের মাধ্যমে কি হয়েছিলেন, ক্ষমতায় এসেছিলেন। তো বিভিন্ন রাজারা দেখা যায় যে তারা উত্তরাধিকারী সূত্রে রাজা হিসেবে নির্বাচন হয়, কিন্তু গোপাল ছিল প্রথম একজন শাসক যিনি জনগণের সমর্থনে কি হয়েছিল, রাজা হয়েছিলেন। ঠিক আছে, তো তিনি ভারত ইতিহাসে বিভিন্ন শক্তিশালী ও বিরল শাসকদের মধ্যে কিন্তু অন্যতম একজন ছিলেন। তারপরে দেখো তার ধর্ম পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে ধর্মীয় দিক থেকে গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তার ধর্ম কি ছিল বা তিনি কোন ধর্মের উপাসক ছিল, বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, তো তিনি বৌদ্ধ ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বৌদ্ধ সংঘকে পৃষ্ঠপোষকতাও প্রদান করেছিলেন। তবে তিনি অন্য ধর্মের প্রতিও যে সহনশীল ছিলেন, যা তার শাসন নীতির উদার পরিচয় দেয়। তো তিনি
প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্মের প্রতি তিনি কিন্তু সহনশীল ছিলেন বা সহানুভূতিশীল ছিলেন। ঠিক আছে, তো দেখো তার কৃতিত্ব এবার নিয়ে আমরা আলোচনা করবো। তো তার কৃতিত্ব সম্পর্কে বলা হয়েছে যে গোপালের প্রধান কৃতিত্ব হলো মাৎস্যন্যায় যুগের অবসান ঘটানো। ঠিক আছে, তো এই মাৎস্যন্যায় যুগ নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো ডিটেলসে। তো তার প্রধান কৃতিত্ব হলো এই মাৎস্যন্যায় যুগের কি ঘটানো, অবসান ঘটিয়েছিলেন তিনি। ঠিক আছে, তো তিনি রাজনৈতিক বিশৃঙ্খলা দমন করে বাংলায় ও বিহারের শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং তার হাত ধরে কি হয়েছিল, পাল বংশের সূচনা হয়, যা পরবর্তীকালে ধর্মপাল ও দেবপালের সময়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। তো গোপালের প্রধান কৃতিত্ব কি, তিনি মাৎস্যন্যায় যুগের অবসান ঘটিয়েছিলেন এবং তিনি বাংলায় পাল বংশের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো এই পাল বংশ পরবর্তীকালে যে ফেমাস রাজা ধর্মপাল ও দেবপাল, তাদের সময়কালে কি হয়েছিল, এই যে পাল বংশ সেটি একটা সাম্রাজ্যে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বলা যায় যে গোপালের শাসন পূর্ব ভারতের ইতিহাসে বা বলা যায় যে বাংলার ইতিহাস তথা সমগ্র ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো তার প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্য প্রায় 4 শতাব্দী ধরে, ঠিক আছে, আমি বললাম না কয়েক শতক, তো 4 শতাব্দী ধরে টিকেছিল এবং তাই তাকে কি বলা হয়, বাংলার রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠা হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, তো সুতরাং তার সম্পর্কে বলা যায় যে বাংলা তথা সমগ্র ভারত ইতিহাসে গোপাল ছিল একজন গুরুত্বপূর্ণ শাসক। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।